যদি সিআরপিএফ এর ডান্ডা দিয়ে তার না করিয়ে দিয়ে আমারও নাম প্রিয়াঙ্কা নেই, দেখি কত বড় মস্তান। প্রিয়াঙ্কা টিবরিয়াল, যাকে নিয়ে এই মুহূর্তে কলকাতা কেন সারা ভারতবর্ষের রাজনীতি উত্তাল, এবং তাকে নিয়ে গদি মিডিয়া, পেড মিডিয়া এত বেশি লাফালাফি শুরু করেছে, মনে হচ্ছে এই মুহূর্তে মনে হয় দুর্গার জন্ম হয়ে গেছে অসুরকে বধ করার জন্য। যেমন মহালয়া শুরু হয়, মহালয়ার সময় সমস্ত টিভি চ্যানেলে তাকে নিয়ে জয়ধ্বনি চলতে থাকে, মহালয়া চলতে থাকে, অনেকটা সেরকমই অবস্থা হয়েছে। কিন্তু এই প্রিয়াঙ্কা টিবরিয়ালের কিছু পুরনো ক্লিপিংস নিয়ে এবং বেফাস মন্তব্য নিয়ে আজকের তার পর্দাফাঁস পর্ব 2, এবং আজকের পর্দাফাঁসে তার গত নির্বাচনে অর্থাৎ বিধানসভা নির্বাচনে এন্টালি বিধানসভা কেন্দ্রে তিনি যে ধরনের মন্তব্য এবং কথা বলেছিলেন, সেই কথার কিছু ঝলক আপনাদের দেখাই। সেখানে 54 versus 58, 54,000 ভোট না 80,000 ভোট, কার তাকত বেশি? একটা 54 যদি এন্টালি অ্যাসেম্বলি জিতিয়ে দিতে পারে, জীবনে রাজনীতি করতে ছেড়ে দিব। এক জায়গায় তিনি বলছেন তার বিরোধী অর্থাৎ স্বর্ণকমল সাহাকে তিনি চ্যালেঞ্জ করছেন, ওপেন চ্যালেঞ্জ, যে তার কত ক্ষমতা আছে, গুন্ডা আছে, কত লোক আছে আমি দেখব, সিআরপিএফ দিয়ে লাঠি দিয়ে তাদের ঠান্ডা করে দেবো, এরকম হুমকিও দিয়েছেন। পাশাপাশি চ্যালেঞ্জ করে তিনি বলেছিলেন যে এই কেন্দ্র থেকে আমি 80,000 ভোটে জিতব, এবং যে 58 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখছিলেন, সেখানে তিনি 54 নম্বরে ববি হাকিমের এলাকার কথা উল্লেখ করে বারবার বলছে ববি হাকিমও তাকে বাঁচাতে পারবে না। তো এরও হুমকি দেওয়ার সাথে সাথে তিনি বলেছেন যে 54,000 নয়, আমি 58,000 থেকে বেশি 80,000 ভোটে আমি জিতবো, এই চ্যালেঞ্জটা তিনি করছেন, এবং সাথে এটাই বলছেন যে তিনি যদি জিততে না পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এবার সমস্যাটা হচ্ছে তিনি ভোটে হেরে গেছেন 58,000 ভোটে, তারপরে কিন্তু রাজনীতি ছাড়েননি, উল্টে মমতার এগেনস্টে ভবানীপুরে আবার দাঁড়াচ্ছেন নতুন করে, অর্থাৎ একবার মুখ পুড়িয়ে মুখ কালা করার পরে আবার নতুন করে ভোটে দাঁড়াচ্ছেন তিনি মুখ কালা করার জন্য, এবং তার জন্য বিজেপি তাকে বারে তুলে এবং সেখানে ভবানীপুরে দাঁড় করিয়ে দিয়েছে। এখন সমস্যা হচ্ছে তিনি নিজে আইনজীবী, অর্থাৎ আইনি ব্যবসা বাণিজ্য করে তিনি ভালো কামাচ্ছিলেন, কিন্তু সমস্যা হচ্ছে রাজনীতিতে এসে তার নিজের মুখটা পোড়াতে এসেছেন, এবং আইনজীবী হিসেবে তিনি কীরকম, সেখানেও ভুল আইনি ব্যাখ্যা দিয়েছেন। তিনি একদিকে মুসলিমদেরকে বলছেন তারাও যতটা হিন্দুরা ভারতীয়, মুসলিমরা ততটাই ভারতীয়। भारत का मुसलमान इस देश का उतना ही है जितने हम हैं, और हिंदू मुसलमान की कोई बात नहीं, वे भी इस देश के उतने ही नागरिक हैं जितने हम हैं। কিন্তু একই সাথে মমতা যখন মুসলিমদের জন্য কোনো সুযোগ সুবিধা প্রকল্প উদ্বোধন করেন, সেই সমস্ত প্রকল্প নিয়ে কটাক্ষ করেছেন। সেখানে মমতাজ বেগম বলছেন তাকে कि आपने दिखा दिया कि आप ममता बनर्जी नहीं, ममताज बेगम हैं। কিন্তু নিজেরা এই কাজটা করেন না, নিজেরা শুধু হিন্দু হিন্দু করে চিৎকার করেন, কিন্তু হিন্দুদেরই বাস দেন। এবং তার সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখেছি সারা ভারতবর্ষে অর্থনৈতিক যে বিপর্যয় টেনে এনেছে বিজেপি সৃষ্টি করেছে, সেই অর্থনৈতিক বিপর্যয়ের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে হিন্দুরা, কারণ ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দু, কিন্তু তাদের জন্য কোনো প্রকল্প, কোনো রকম সুযোগ সুবিধা নেই। এবার যেটা সমস্যা হচ্ছে, তিনি পুজো দিয়ে নুচি নাচ করে নাচতে নাচতে তিনি গিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে এলেন, এবং সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু উল্টো দিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মুসলিম এরিয়া বা মসজিদে গিয়েছেন, তাদের সঙ্গে দেখা করেছেন, এলাকার মানুষদের সঙ্গে মেলামেশা করছেন, কথা বলছেন, সেখানে তাদের আপত্তি। অর্থাৎ একই সাথে তিনি বলছেন মুসলিমরাও সমানভাবে ভারতীয়, হিন্দুদের মতো নেই, তাহলে তারা মুসলিমদের কাছে যাচ্ছে না, মমতা ব্যানার্জি সমস্ত মানুষের কাছেই যাচ্ছেন, সেখানেও তাদের আপত্তি। অর্থাৎ নিজেদের মনের মধ্যে, মনের কোঠায় যে মুসলিম বিদ্বেষটা রয়েছে, সেই মুসলিম বিদ্বেষটা কিন্তু বারবার তাদের ভেতর থেকে বেরিয়ে আসছে। অর্থাৎ যে সাম্প্রদায়িক বিষ এবং সাম্প্রদায়িক গন্ধ যেটা রয়েছে, সেই গন্ধটা কিন্তু বারবার প্রতিফলিত হচ্ছে তাদের বিভিন্ন কথাবার্তায়। তারা যতই মুখে সম্প্রীতির কথা বলুক, নির্বাচনের আগে এটা বিজেপি বলে, কিন্তু বাস্তবে তাদের মধ্যে যে সাম্প্রদায়িকতার বিষ এবং যে এজেন্ডা বিজেপি আরএসএসের, সেই এজেন্ডার বাইরে তারা চলতে পারে না। ফলে তাদের মুসলিমদের বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু বারবার বেরিয়ে আসে তাদের বিভিন্ন কথাবার্তায়। ये भी पूरा देश जानता है और पूरे देश ने देखा है कि मुहर्रम के लिए जो मुख्यमंत्री मुहर्रम कराने के लिए दुर्गा पूजा के विसर्जन को पोस्टपोन करती हैं, अटकाती हैं, सरस्वती पूजा में बाधा देती हैं, रामनवमी का प्रोसेशन नहीं निकालने देती। अब आप खुद बताइए, वो हिंदू है या किसी और जाति को, किसी एक पर्टिकुलर वर्ग को खुश करने के लिए राजनीति करती है। और প্রিয়াঙ্কা টিবরিয়ালের প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে সেখানে তিনি যারা বাংলাদেশ থেকে এসেছেন সেই সমস্ত মানুষদের তিনি সেই সমস্ত মানুষদের অবৈধভাবে যারা আসা মানুষ, যারা এই দেশে অবৈধভাবে এসেছেন, এখানে এসে তারা অবৈধভাবে তারা কাগজপত্র ডকুমেন্ট তৈরি করেছেন, সেই সমস্ত মানুষদের ভোট তিনি নিতে চাইছেন না, এবং বলছেন যে তাদের ভোট আমার প্রয়োজন নেই। কিন্তু আমরা দেখেছি যে সেই মতুয়াদের ভোট করানোর জন্য বারবার ঠাকুরনগরে গিয়ে শান্তনু ঠাকুর এবং মতুয়াদের হাতে পায়ে ধরেছেন, তাদেরকে তেল মেরেছেন, নানা রকমভাবে আশ্বস্ত করার চেষ্টা করেছেন, ভোটের আগে তারা নাগরিকত্ব দিয়ে দেবেন, তারপরে বললেন করোনার অজুহাত, তারপরে ভ্যাকসিনের অজুহাত, তারপরে নানা অজুহাত দিয়ে টালবাহানা করে তারা চালিয়ে গেছেন। এর সাথে তিনি সিএ আইন নিয়ে ভুল ব্যাখ্যা করেছেন। একদিকে তিনি বলছেন যে ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই, কিন্তু আবার বলছেন যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে
অত্যাচারিত হয়ে এসেছেন, এই সমস্ত অমুসলিম যারা রয়েছে অর্থাৎ হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন এই ধরনের মানুষদের তারা নাগরিকত্ব দেওয়ার কথা বলেছেন। কিন্তু ভারতবর্ষের আইনে কোথাও অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার কোনো বিধান নেই। তিনি একই দিনে বলছেন যে অবৈধ কারা, যারা কাগজপত্র ছাড়া এদেশে এসেছেন এবং ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও থেকে গেছেন, সেই সমস্ত মানুষ অবৈধ। এবং সেই সমস্ত মানুষকে ভারতীয় সংবিধানের বহু আইনে রয়েছে যে অবৈধভাবে যারা ভারতবর্ষে এসেছেন সেই সমস্ত মানুষদের, যারা অবৈধভাবে এখানে এসে বিভিন্ন কাগজপত্র তৈরি করে যারা নিজেদের ভারতীয় বলে জাহির করার চেষ্টা করছেন, সেই সমস্ত মানুষকে খুঁজে তাদেরকে সেই দেশে পাঠিয়ে দেওয়া, ডিপোর্ট করা অর্থাৎ সেই দেশে ফেরত পাঠানো, এটা ভারত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। सेक्शन 2 जो है, जो संशोधन कानून का है, वो इसके बारे में कहता है कि अवैध प्रवासी कौन है, यानी इलीगल जो लोग यहाँ रह रहे हैं वे लोग कौन हैं। तो जो आदमी या जो भी लोग यहाँ पर भारत में आए मगर उनके पास किसी भी तरह के कागज नहीं हैं, वो इलीगल इमिग्रेंट्स हैं, वो यहाँ के प्रवासी नहीं है, वो अवैध हैं। दूसरा, जो लोग यहाँ पर डॉक्यूमेंट्स लेकर के आए थे, काम करने के लिए आए थे या किसी भी और तरीके से यहाँ कुछ भी करने के लिए आए थे, मगर तब उनके पास कागज थे, तो वो कुछ समय यहाँ रहने के लिए उनको वो अवधि मिली थी, मगर अब वो अवधि जो है वो खत्म हो गई है, शेष हो गई है, फिर भी वो यहाँ रह रहे हैं, तो वो जो है वे सारे लोग अवैध प्रवासी हैं। तो इसके लिए यह कानून कहता है कि इन अवैध प्रवासियों को खोज करके पता करके डिपोर्ट किया जाएगा, क्योंकि वो यहाँ रहने के अधिकारी नहीं हैं। বাংলাদেশ থেকে যদি কেউ পালিয়ে এখানে আসে তো আই এম সরি, উই ডু নট হ্যাভ এন অরফানেজ। ইন্ডিয়ার মতন থাকবে, ইন্ডিয়ার লোকজনের জন্য থাকবে। কেউ যদি এটাতে যাদের ফলস ডকুমেন্ট আছে, যারা বাংলাদেশ থেকে এসেছেন, যদি আপনি আমাকে ভোট না দিতে চান দিবেন না, আমাকে আপনার ফলস ডকুমেন্ট ভোটের দরকার নেই। এবং এই কাজটা তারা খুব সুন্দর করেছেন, সেটা হচ্ছে আসামে তারা পরীক্ষামূলকভাবে যে এনআরসি করেছিলেন সেই এনআরসিতে বহু হিন্দুদের নাম বাদ গেছে এবং ডিটেনশন ক্যাম্পে যারা গেছেন তার মধ্যে 100-রও বেশি মানুষ মারা গেছেন, তার মধ্যে প্রায় 99 জন হিন্দু এবং মূলত বাঙালি। এবং এরা মুখে যতই বলুক যে শ্যামাপ্রসাদের তৈরি বিজেপি অর্থাৎ প্রতিষ্ঠাতা, কিন্তু বাস্তবে কিন্তু এরা বাঙালি বিদেশি। কারণ বিজেপির যে স্লোগান অর্থাৎ হিন্দি হিন্দু হিন্দুস্থান, অর্থাৎ হিন্দি ভাষা হতে হবে, হিন্দু ধর্মের হতে হবে এবং তাহলেই হিন্দুস্থানে থাকতে পারবে। অর্থাৎ ভারতবর্ষের যে এই কনসেপ্ট বিজেপির, এই কনসেপ্টের বাইরে বিজেপি কোনোদিনই বেরোতে পারবে না। মুখে তারা নির্বাচনের সময় হিন্দু মুসলিমের সমানতার কথা বলে, আবার দেখা যায় পরক্ষণেই তারা দিল্লির বুকে দাঁড়িয়ে उसको राम के नाम से क्या घबराहट होती है। हमने तो यही सुना है कि भूत पिशाच जो है वो राम का नाम सुन के भागते हैं, फिर दीदी ऐसी कौन सा उनको भूत दिख जाता है कि वो भागती हैं। জয় শ্রীরাম বলতে হবে, তাহলেই সে ভারতে থাকতে পারবে। যদি জয় শ্রীরাম না বলে তাকে কচুকাটা করা হবে, তার গলা কেটে নেওয়া হবে। এই যে তাদের কনসেপ্ট বিজেপির, এই কনসেপ্টের বাইরে বিজেপি কোনোদিন বেরোতে পারবে না। এই জন্য বাংলায় গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে ছুড়ে ফেলে দিয়েছে বাংলার মানুষ। কারণ বাঙালি মানুষ শুরু থেকে সম্প্রীতি চায়, বাংলা মানুষ কোনো ধর্মীয় ভেদাভেদ চায় না। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভবানীপুর উপনির্বাচনে প্রিয়াঙ্কা টিবরিওয়ালের মতো একজন সাম্প্রদায়িক এবং একটা সাম্প্রদায়িক দলের একজন নেত্রী হিসাবে ভোটে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এখানে একটা সবথেকে মজার ব্যাপার হচ্ছে, এরা মুখে হিন্দু মুসলিমদের কথা বললেও, সমানতার কথা বললে, নাগরিকত্বের কথা বললেও বাস্তবে এরা কিন্তু প্রচণ্ড মুসলিম বিদ্বেষী। এরা মুসলিমদের জন্য আলাদা করে কিছুই করে না, মুসলিমদের ধারে কাছেও ঘেঁষে না, কিন্তু মুখে বলে যে ভারতীয় মুসলিম এবং হিন্দুরা সবাই সমান অধিকার রয়েছে, সবাই ভারতীয়। কিন্তু বাস্তবে আমরা দেখেছি এই মুসলিমদের কাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত, এমনকি স্বপ্নে পর্যন্ত মুসলিমদের নিধন করার জন্য তারা স্বপ্ন দেখে। কিন্তু অপরদিকে পশ্চিমবাংলার যে মানসিকতা, সম্প্রীতি মানসিকতা, সেই জায়গা থেকে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি শুরু থেকেই হিন্দু মুসলিম সবার সাথে সমস্ত কিছুতে, পুজোতে যেমন তিনি অর্থ সাহায্য করেন, পুজো উদ্বোধন করেন, একই সাথে মুসলিমদের বিভিন্ন পরব অনুষ্ঠানে গিয়ে তিনি তাদেরকে উৎসাহ দেন, তাদেরকে সম্বর্ধনা জানান। এই যে সেকুলার আইডেন্টিটি, এটা কিন্তু বিজেপি হজম করতে পারে না। গত নির্বাচনে হেরে যাওয়ার পরেও পশ্চিমবাংলায় তারা কিন্তু সাম্প্রদায়িক খেলা খেলেছে, বাংলা বিভাজনের খেলা খেলেছে, বাংলাকে অশান্ত করার জন্য ভোট পরবর্তী হিংসার নামে তারা রাষ্ট্রপতি শাসন জারি করার চেষ্টা করেছে। কিন্তু এই টিবরেওয়াল সেই সমস্ত বিষয় নিয়ে খুব বেশি, প্রিয়াঙ্কা টিবরেওয়াল খুব বেশি লাফালাফি করেছিল, কোর্টে কাছারিতে দৌড়াদৌড়ি করেছিল, রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করেছিল। বিভিন্ন নেতামন্ত্রীদের যারা করোনা এই কালে বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন, সেই সমস্ত নেতামন্ত্রীদের তারা জেলে পড়ার প্ল্যানিং করেছিলেন। অর্থাৎ সাধারণ মানুষের কাছে যে পরিষেবাগুলো তুলে দেওয়ার চেষ্টা করছিল সরকার, যে প্রতিটা কাজে তারা কিন্তু বাধা সৃষ্টি করছে। এখানে সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পোস্ট পোল ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ নির্বাচন পরবর্তী হিংসার কথা বলা হচ্ছে, কিন্তু নির্বাচনের আগের হিংসার কথা কিন্তু তারা বলেনি। এখানেই আড়াল করেছে প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি বারবার নির্বাচনের আগে বিজেপি দিলীপ ঘোষ, সায়ন্তন বসু থেকে শুরু করে
তাবৎ পশ্চিমবাংলার বিজেপি নেতারা, এমএলএ এমপিরা, তারা সরাসরি বিরোধীদের লাশ ফেলার, ছাল ছাড়িয়ে নুন মাখানোর, বিধবা করে দেওয়ার, এই ধরনের বিভিন্ন ধরনের হুমকি বিরোধীদের, এই হুমকিগুলো তারা কন্টিনিউ দিয়ে গেছে। কিন্তু সেটা নিয়ে চশমা পরা, ট্যাটু করা দিদি, আইনজীবী দিদি, তিনি কিন্তু একবারও মুখ খোলেননি এবং এই জিনিসটাকে তিনি আড়াল করে যাচ্ছেন। এবং সিএ নিয়ে তিনি ভুল ব্যাখ্যা করেছেন, একই সাথে মুসলিমদের নাগরিকত্ব স্বীকার করেও তিনি আবার তাদেরকে হ্যাটা করছেন। তাদের কোনো অধিকার নিয়ে যখন কেউ সরব হচ্ছে তখন তাকে মুসলিমদের দালাল বলছে, মমতাকে মমতাজ বেগম বলছে। তো এই যে মানসিকতা, এ থেকে পরিষ্কার যে তিনি একই সাথে বাঙালি বিদ্বেষী, একই সাথে মুসলিম বিদ্বেষী, একই সাথে তিনি যারা উদ্বাস্তু হয়ে যে সমস্ত বাঙালি হিন্দুরা ভারতবর্ষে এসেছিলেন তাদের নাগরিকত্ব দিতেও তার খুব অসুবিধা এবং তিনি তাদের নাগরিকত্ব দিতে চাইছেন না। অর্থাৎ বিজেপির আইডিওলজি পরিষ্কার। তাদের সমস্ত আইনগুলো আপনারা ঘেঁটে দেখবেন, সেখানে কিন্তু কোথাও অবৈধভাবে আসা ভারতীয় নাগরিকদের নাগরিকত্বের কোনো কথা নেই। এই জিনিসটা তিনি বলছেন। আবার তিনি ভোট প্রচারের জন্য কখনো কখনো বলছেন, একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে 3টি দেশ থেকে, অর্থাৎ প্রতিবেশী আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে সিএতে। और ये कह दिया गया और स्पष्ट किया गया है कि केवल और केवल जो धर्म के प्रताड़ित, इन धर्मों के प्रताड़ित लोग वहां से आए हैं, केवल उनको नागरिकता दी जा रही है। ये कानून कहीं पे भी नागरिकता लेने की बात नहीं करता, ये कानून नागरिकता देने की बात करता है। তার এই বক্তব্যগুলো একই সাথে স্ববিরোধী এবং এখন অপেক্ষায় আছি। তিনি ইন্টাল বিধানসভায় বলেছিলেন রাজনীতি ছেড়ে দেবেন হেরে গেলে, কিন্তু ছাড়েননি। এখন কবে ছাড়েন সেটাই দেখতে চাই। এবং তার এই সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য, মুসলিম বিদ্বেষী বক্তব্য, বাঙালি বিদ্বেষী বক্তব্য, উদ্বাস্তু বিদ্বেষী বক্তব্য তাকে কীভাবে ভোটে জেতায় আমরা দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি অবশ্যই প্রত্যেকে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।